গল্পের শুরুতেই ইউফিন নামের এই ছেলেটাকে দেখানো হয়। জীবন কতটা কঠিন হতে পারে এই ব্যাপারে সে ছোটবেলা থেকেই ধারণা পেয়ে গিয়েছিল। তার মতে এই পৃথিবীটা হচ্ছে একটা কাল্পনিক জঙ্গল, এখানে শক্তিশালী প্রাণীরাই রাজত্ব করে। সে বলে কম শক্তিশালী মানুষগুলো হচ্ছে খরগোশের মতো, এদেরকে সবাই অবহেলা করে। যেমন আমার ক্লাসের শক্তিশালী ছেলেগুলো কখনোই আমাকে রেসে ফার্স্ট হতে দিত না, চিটিং করে হলেও তারাই ফার্স্ট হয়ে যেত। এর প্রতিবাদ করতে গেলে আমাকে অনেক মারধর করেছিল তারা, আমার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, তবুও আমি থেমে থাকবো না কখনো, সঠিক পথে চলবো সব সময়। আসলে সে কিছুটা ভীতু প্রকৃতির হলেও অন্যায় দেখলে সহ্য করতে পারতো না, এরকম একটা মনোভাব নিয়ে সে বড় হয়েছে। পড়াশোনা শেষ করার পর একটা গেম কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে বর্তমানে কাজ করে। তার প্রতিদিনের রুটিন হচ্ছে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়া, সেখানে অক্লান্ত পরিশ্রম করে গেম ডিজাইন করা এবং সবশেষে বাড়িতে এসে ঘুমিয়ে থাকা। এছাড়া বোনাস হিসেবে অফিসের ম্যানেজারের কাছে বকাঝকাও শুনতে হয় তাকে। এভাবেই খুব বোরিং জীবনযাপন করছিল সে। একদিন বাসে করে অফিসের দিকে যাওয়ার সময় সে দেখতে পায় বখাটে এক ছেলে মাতাল হয়ে বাসের ড্রাইভারকে মারধর করছে। এর প্রতিবাদ হিসেবে সে ওই ছেলেটাকে ধমকাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, উল্টো ছেলেটা রাগান্বিত হয়ে তাকে অনেক মারধর করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ে বাসে উঠে যায় এবং মাতাল ছেলেটাকে কুংফু স্টাইলে মেরে একদম মাটিতে শুইয়ে দেয় আর ইউফিনকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউফিন মেয়েটার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিল, সে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ইউফিন সেই মেয়েটার সাথে পরিচিত হয়। মেয়েটার নাম হচ্ছে জয়ী। দুজনে সেদিন অনেক গল্পগুজব করে সময় কাটায় আর এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক দীর্ঘ 2 বছর চলতে থাকে আর বর্তমানে তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এক সন্ধ্যায় ইউফিন তার অফিসে কাজ করার সময় জয়ী ফোন করে বলে আজ একটু দ্রুত বাড়ি ফিরে এসো এবং আসার সময় ট্রেনের টিকিট বুকিং করে নিও। আসলে জয়ী তার দাদুর জন্মদিন উপলক্ষে কয়েকদিন পর গ্রামের বাড়ি যাবে। এদিকে দেখা যায় ইউফিন উপহার কিনে রেখেছে জয়ীর জন্য, তাকে পরিবারের সবার সামনে বিয়ের প্রস্তাব দিবে। দ্রুত বাড়ি ফেরার জন্য সে একটা প্রজেক্টে খুব তাড়াহুড়া করে কাজ করছিল, কিন্তু অফিসের ম্যানেজার এসে তার প্রজেক্ট চেক করে অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে বকাঝকা করতে থাকে, কারণ তাড়াহুড়া করার কারণে সেই প্রজেক্টটা তেমন ভালো হয়নি। ম্যানেজার তাকে আবারও প্রজেক্টটা প্রথম থেকে তৈরি করতে বলে, এর মানে তাকে ওভারটাইম ডিউটি করতে হবে আজকে। কিন্তু ইউফিন কাজটা না করেই চলে যেতে থাকে আর তার সহকর্মী টিয়ানকে বলে আমি পরে এসে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। তবে সে জুইয়ের জন্য কেনা উপহারের বাক্সটি এখানেই ফেলে রেখে চলে যায়। বাড়িতে গিয়ে সে রাতের খাবার রান্না করতে থাকে। এদিকে জয় তার মা মিস লি এর সাথে ভিডিও কলে কথা বলছিল। মিস লি তার কাছ থেকে জানতে পারে ইউফিন এখন রান্না করছে জয়ের জন্য আর সে খুবই সুস্বাদু রান্না করতে পারে। এটা জেনে মিস লি বেশ আনন্দিত হয়। তার মতে ইউফিন খুবই পরিশ্রমী আর ট্যালেন্টেড একটা ছেলে, সে তার মেয়েকে খুশি রাখতে পারবে। কিন্তু মিস্টার ড্যাং অর্থাৎ জয়ের বাবা এই সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সে জয়কে ব্যঙ্গ করে বলতে থাকে শেষমেশ একটা রাঁধুনিকে পছন্দ করেছো তুমি, যদি ইউফিনের এত প্রতিভাই থাকতো তাহলে সামান্য ট্রেনের টিকিট বুক করতে ভুলে গেল কিভাবে। আসলে ইউফিন টিকিট বুক না করেই বাড়ি চলে এসেছিল আর এখন স্টেশনও বন্ধ হয়ে গিয়েছে। এসব কিছু পাত্তা না দিয়ে জয় তার মাকে বলে আমি ভাবছি ইউফিনকে আমাদের সাথে গ্রামের বাড়িতে নিয়ে যাব। লি এতে রাজি থাকলেও ড্যাং মানা করে দেয়। সে জয়কে বলে তুমি আগামীকাল রেডি হয়ে পাশের মার্কেটে অপেক্ষা করো, আমি তোমাকে পিক করতে আসব। এর পরের দিন সকালবেলা জয় আর ইউফিন মার্কেটে চলে আসে। ইউফিন জিজ্ঞেস করে তোমার বাবার কেমন ছেলে পছন্দ? জয় উত্তরে বলে বাবা একটু ম্যাচিউর টাইপের ছেলে পছন্দ করে, এছাড়াও যারা বাচ্চাদের মতো কর্মকাণ্ড করে অর্থাৎ যারা গেম খেলে তাদেরকেও বাবা একদমই পছন্দ করে না। কিন্তু ইউফিন তো কাজই করে গেমিং কোম্পানিতে, তাই জয় তাকে পরামর্শ দেয় ড্যাং তার পেশা জিজ্ঞেস করলে সে যেন মিথ্যে বলে দেয়। এরপর জয় তার বাবার দিকে পয়েন্ট করে দেখিয়ে ইউফিনকে বলে ওই কালো জামা পরা লোকটাই আমার বাবা। কিন্তু ইউফিন তখন তার চশমা খুলে ফেলায় স্পষ্টভাবে ড্যাংকে দেখতে পায়নি। এদিকে জয় তাকে বলে তুমি বাবার সাথে পরিচিত হয়ে কথা বলতে থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে চলে যায়। তখনই আবার ইউফিন দেখে এক মহিলা কোলে ছোট্ট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। সে ভালোভাবে গাড়িতে জিনিসপত্র তুলতে পারছিল না, তাই ইউফিন সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসে। অপরদিকে দেখানো হয় একজন ট্রাক ড্রাইভার ওই মার্কেটের এক দোকানদারের কাছে পাওনা টাকা নিতে এসেছে, কিন্তু ওই দোকানদার তার সাথে খারাপ ব্যবহার করে কথা বলতে থাকে। দোকানদার বলে এখন টাকা নেই, পরে কখনো মন চাইলে দিয়ে দিব। ঠিক সেই মুহূর্তেই ড্যাং সেখানে চলে আসে এবং তার কালো কোটটা খুলে সাইডে রেখে দেয় যাতে সে দোকানদারকে ভালোভাবে মারধর করতে পারে। যা দেখে ওই দোকানদার খানিকটা ভয় পেয়ে বলতে থাকে আমি ওই
ড্রাইভারকে চলে যেতে বলেছি, এতে তোমার সমস্যা কোথায়? ড্যাং তাকে বলে ওই ড্রাইভার আমার বন্ধু হয়, আর আমিও একজন ট্রাক ড্রাইভার, তাই অন্য আরেকজন ট্রাক ড্রাইভারকে সাহায্য করাই আমার দায়িত্ব। মানে সে আজকে এই দোকানদারকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এর ফলে দেখা যায় ওই দোকানদারও তার কোটটা খুলে ফেলেছে মারপিট করার জন্য, তবে সে আবার কোটের নিচে কালো একটা শার্ট পরেছিল। তাই ইউফিন যখন সেদিকে তাকায় সে ভেবে নেয় তার হবু শ্বশুরকে কেউ মারধর করছে। এই কারণে সে দৌড়ে ওই দোকানে প্রবেশ করে আর ড্যাংয়ের হাত থেকে দোকানদারকে বাঁচিয়ে নেয়। এই দেখে ড্যাংয়ের মাথা গরম হয়ে গেলে সে ইউফিনের সাথেই মারপিট করতে থাকে। এক পর্যায়ে ইউফিন কোনো রকমে তাকে হারাতে সক্ষম হয় এবং কৌশলে ওই দোকানের কোল্ড স্টোরেজে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই জয় আসে ওই দোকানে। ইউফিন তার কাছে গিয়ে বলে, আমি তোমার বাবাকে বাঁচিয়েছি, তাকে এক লোক অনেক মারধর করছিল। কিন্তু জয় সেই দোকানদারকে দেখে বলে, ইনি তো আমার বাবা না। এই কথা শুনে ইউফিন বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে দ্রুত কোল্ড স্টোরেজ থেকে ড্যাংকে বের করে আনে। ঠান্ডায় তার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এরপর দেখানো হয় ড্যাং আর লি ইউফিনকে নিয়ে আলোচনা করছে। লি এর কথা অনুযায়ী সে ইউফিনকে বেশ পছন্দ করেছে। সে বলে ছেলেটা অনেক পরিশ্রমী আর সৎ। কিন্তু ড্যাং বলে ওঠে, আমি ইউফিনকে একদমই ভালো চোখে দেখছি না, কারণ প্রথম দেখাতেই আমার সাথে ঝামেলা করেছে সে। এদিকে তাদের পোষা কুকুর হাস্কি ইউফিনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। ড্যাং বলে, দেখো আমাদের কুকুরটাও তাকে পছন্দ করছে না। এর উত্তরে লি বলে, ইউফিন খুব সহজ সরল ছেলে, তাই একটু ভুল করে ফেলেছিল। আর এই কুকুরটা কি তোমাকে ভবিষ্যতে দেখাশোনা করবে, নাকি আমাদের মেয়ে আর তার জামাই আমাদের দেখাশোনা করবে? এটা ভেবে দেখেছো? আসলে সে ড্যাংকে বুঝাতে চাইছিল ইউফিন তার মেয়ের জন্য পারফেক্ট একজন ছেলে। কিন্তু ড্যাং প্রথমে ইউফিনকে পরীক্ষা করে দেখবে, তার সম্পর্কে যাচাই বাছাই করে তারপর এই রিলেশনে রাজি হবে। তাই সে লিকে বলে, তুমি এখন থেকে জয়ের সাথে সাথে থাকবে, আর আমি আলাদাভাবে ইউফিনকে নিয়ে ঘোরাঘুরি করব। এরপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। অপরদিকে দেখানো হয় টিয়ান ফোন করে ইউফিনকে বলছে, উপহারের বাক্সটা ভুল করে অফিসে রেখে চলে গিয়েছো। ইউফিন তাকে বলে, দয়া করে বাক্সটা কুরিয়ার করে পাঠিয়ে দাও। তারপর ড্যাং সবাইকে নিয়ে একটা হোটেলের দিকে রওনা হয়। তবে ইউফিন এবং ড্যাং যাচ্ছিল ট্রাকে করে, আর লি যাচ্ছিল জয়কে নিয়ে গাড়িতে করে। ড্যাং ট্রাকে উঠেই ইউফিনকে সিগারেট খাওয়ার জন্য অফার করে, কিন্তু ইউফিন বলে, আমি স্মোক করি না। ড্যাং তাকে পরীক্ষা করার জন্য বলে ওঠে, তাহলে তো তুমি পুরুষ না, যথেষ্ট বড় হয়েছো, স্মোক করো না কেন? এই শুনে ইউফিন সিগারেট নিতে রাজি হয়, কিন্তু ড্যাং তখন আবার কথা ঘুরিয়ে বলে, একটু আগেই তো বললে স্মোক করো না, এর মানে তখন মিথ্যে কথা বলেছো। ইউফিন চুপ করে থাকে কিছুক্ষণ। এরপর তার মনে পড়ে সে ড্যাং এর জন্য উপহার কিনেছিল। সে বলে, আঙ্কেল আপনার জন্য একটা উপহার এনেছি। ড্যাং খানিকটা খুশি হয়ে উপহারটা দেখাতে বলে, কিন্তু ইউফিন সেই প্যাকেট খুলে দেখালে ড্যাং এর মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আসলে ইউফিন ওই মহিলার ব্যাগগুলো গাড়িতে তুলে দেওয়ার সময় ড্যাং এর উপহারের ব্যাগটা অদল বদল হয়ে গিয়েছিল। দেখা যায় ইউফিন তার সাথে করে বাচ্চাদের ডাইপার নিয়ে চলে এসেছে। ইউফিন বলতে থাকে, আমি সত্যি বলছি আঙ্কেল, আপনার জন্য অন্য কিছু এনেছিলাম। কিন্তু ড্যাং রেগে গিয়ে চুপ করে থাকে। রাতের বেলা তারা সবাই ওই হোটেলে পৌঁছায়। আজ রাতে তারা এখানেই থাকবে। ড্যাং ইউফিনকে নিয়ে স্পাতে চলে আসে রিল্যাক্স হতে। ইউফিন ড্যাং এর পিঠে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়, তবে এই দাগ কিভাবে হয়েছে তা ভয়ে জিজ্ঞেস করে না। জামা কাপড় লকারে রাখার সময় ইউফিনের আইডি কার্ডটা নিচে পড়ে গিয়েছিল, কিন্তু ড্যাং সেটা দেখার আগেই ইউফিন কোনো রকমে আইডি কার্ডটা লুকাতে সক্ষম হয় এবং সেটা সাথে নিয়ে স্পাতে ঢুকে পড়ে। ড্যাং তার এক পরিচিত লোকের সাথে কথা বলতে থাকে। ইউফিন সেই আইডি কার্ড একটা গ্লাভসের ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যাং বলে ওঠে, আমার পিঠে ব্যথা করছে, তুমি আমাকে মাসাজ করে দাও। তারপর সে ওই গ্লাভসটা তার হাতে পরে ড্যাংকে মাসাজ করতে শুরু করে, আর ড্যাং তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন সে কি কাজ করে আর কোন কোম্পানিতে চাকরি করে। এর উত্তরে ইউফিন তাকে মিথ্যে বলে যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, মানে সে বিল্ডিং এবং রাস্তাঘাট নির্মাণের কাজ করে। আমরা দেখি এই মিথ্যে বলতে গিয়ে সে খুব নার্ভাস হয়ে ড্যাং এর পিঠে অনেক জোরে জোরে মাসাজ করছিল। এর ফলে ড্যাং এর পুরো পিঠ একদম লাল হয়ে যায়। এদিকে গ্লাভসটা ছিঁড়ে গিয়ে তার আইডি কার্ডটাও বাহিরে বেরিয়ে আসে। তবে ইউফিনের ভাগ্য ভালো থাকায় অতিরিক্ত ঘর্ষণের ফলে কোনো লেখাই বোঝা যাচ্ছিল না। এর পরের দিন ভোরবেলা তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা পিকনিক স্পট দেখে সেখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। ইউফিন একটা মল থেকে বড়দের জামা কাপড় কিনে সেগুলো পরে ড্যাংয়ের সামনে আসে, যা দেখে ড্যাং খুবই আনন্দিত হয়। এরপর সে লিয়ের সাথে কথা বলতে আসে। লিয়ের ফটোশ্যুট করতে করতে সে ইউফিনের ব্যাপারে কথা বলছিল। সে বলে, আমার খানিকটা সন্দেহ হচ্ছে ইউফিনকে নিয়ে, সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু লি তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। সে বলে, তুমি একটু বেশি চিন্তা করছো।
এরপরেই জিয়া নামের এক ধনী ব্যক্তিকে দেখানো হয়। সে লিয়ের ছোটবেলার বন্ধু। তার ফ্যামিলিও সেখানে ক্যাম্পিং করতে এসেছিল। সে তার নিজের মেয়ের প্রশংসা করে বলতে থাকে, আমার মেয়ে আমারই মতো হয়েছে, যা বলি তাই শুনে। সে ধনী একটা ছেলেকে বিয়ে করতে চায়। এগুলো শুনে ডং প্রচন্ড রেগে যায়, কারণ জয় তার কোনো কথাই শুনে না এবং নিজের ইচ্ছা অনুযায়ী একটা ছেলেকে ধরে এনেছে। এরপর দেখানো হয় জিয়া আর ড্যাং এক জায়গায় বসে কথাবার্তা বলছে। জিয়া নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছিল। তার উদ্দেশ্য ছিল ড্যাংকে ছোট করা। জিয়া তারপর ইউফিনকে অপমান করতে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? ইউফিন উত্তর দেয়, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই শুনে জিয়া ব্যঙ্গ করে বলে, সামান্য সিভিল ইঞ্জিনিয়ার মানে ইট বালি টানাটানি করো? ড্যাং তখন সম্মান রক্ষা করতে বলে ওঠে, সে শুধু সিভিল ইঞ্জিনিয়ার না, পাশাপাশি অনেক প্রযুক্তি নিয়ে গবেষণা করে, আর সে তার অফিসের ম্যানেজার। এগুলো বলে সে ইউফিনকে অপমানের হাত থেকে রক্ষা করে, কিন্তু তবুও জিয়া তাকে ছোট করেই কথা বলছিল। তাই ড্যাং বলে, অনেক গল্প করেছি, এখন আমাদের খিদে পেয়েছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু জিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, আমার দামি আরভি গাড়িতে খাবার রান্না করে তোমাদের খাওয়াবো, তোমরা একটু বসো। আরভি গাড়ি মূলত এক ধরনের অত্যাধুনিক গাড়ি, যেখানে বাড়ি ঘরের মতোই সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তার উপরে জিয়া বলে ওঠে, আমার গাড়িতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও আছে, তাকে ভয়েস কমান্ড দিলেই সব কিছু করে দেয়। ড্যাং তাকে জানায় ইউফিন খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারে, সে আমাদের জন্য রান্না করে দিবে। ইউফিনও নিজের প্রতিভা দেখাতে খাবার রান্না করতে রাজি হয়। তারপর সে গাড়িতে এসে প্রথমেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিয়ে লাইট আর গ্যাসের চুলা জ্বালিয়ে নেয়। এরপর খাবার রান্না করার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ড্যাং আর জিয়া পুকুরের পাশে বসে গল্প করছিল। ইউফিন ফ্রাই প্যানে মাছ ভাজার সময় হঠাৎ মাছটা প্যান থেকে নিচে পড়ে যায়, যেটা হাস্কি মুখে নিয়ে বাহিরে চলে আসে। ইউফিনও হাস্কিকে থামাতে বাহিরে ছুটাছুটি করতে থাকে। এদিকে গ্যাস চালু থাকায় গাড়িটা আগুনের ধোঁয়া দিয়ে ভর্তি হয়ে যায়। ইউফিন ভেতরে গিয়ে এআইকে কমান্ড দেয় জানালাগুলো খুলে দিতে, কিন্তু সেই গাড়ির এআই তার কথা বুঝতে পারে না। উল্টো গাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ হয়ে যেতে শুরু করে। এর ফলে গাড়ির আশেপাশেও আগুন ধরে যায়। ইউফিন অনেক চেষ্টা করতে থাকে সেই আগুন নেভানোর জন্য। এদিকে সেই গাড়িটা অটোমেটিক চলতে শুরু করে। স্বাভাবিকভাবে ইউফিনের পক্ষে এটা ধরে রাখা সম্ভব নয়, তাই গাড়িটা সোজা পুকুরের মধ্যে পড়ে যায়। জিয়া এবং ড্যাং সেই পুকুরেই মাছ ধরছিল। হঠাৎ করেই ড্যাংয়ের নজর পড়ে ডুবন্ত গাড়িটার উপরে, যা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এরপর দেখানো হয় ক্রেনের সাহায্যে পুড়ে যাওয়া গাড়িটাকে রেস্কিউ করা হচ্ছে। এদিকে জিয়া রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এত দামের গাড়িটা এখন লোহা ছাড়া আর কিছুই না, তাই সে অনেক কথা শোনাতে থাকে। লি আর ইউফিন তার সামনে যেয়ে বারবার ক্ষমা চেয়ে নেয়। এরপর ড্যাং এসে জিয়ার গাড়িটার নাজেহাল অবস্থার মজা নেয়। জিয়া মেরামতের টাকা চাইলে ড্যাং কোনো কথা না বলে তাদেরকে নিয়ে চলে আসে। এরপর দেখানো হয় জয় তার মায়ের সাথে বসে গল্পগুজব করছে। লি দেখতে পায় জয় তার হাতের একটা ট্যাটু ঢেকে রাখার চেষ্টা করছে, কারণ ড্যাং ট্যাটু আঁকানো পছন্দ করে না। লি বলে, এটা যেন তোমার বাবা দেখতে না পায়। ওইদিকে ড্যাং ইউফিনকে জিজ্ঞেস করে সে কি ইচ্ছে করে জিয়ার গাড়িটাকে পানিতে ফেলেছে কিনা। ইউফিন বলে সে নিজের ইচ্ছেতে করেনি, কিন্তু ডং বলে ওঠে, তোমাকে বোকা মনে হলেও তুমি অনেক চালাক। আমি যে জিয়াকে তেমন ভালো চোখে দেখি না সেটা তুমি বুঝতে পেরেই গাড়িটাকে নষ্ট করেছো। অবশ্য ভালোই হয়েছে, আমার একটা রিভেঞ্জ নেওয়া হয়ে গেল। আসলে এই জিয়া লোকটা খুবই খারাপ। অনেক আগে লি একটা ট্রান্সপোর্ট বিজনেস চালু করেছিল, কিন্তু এই জিয়া নানান রকম কৌশল খাটিয়ে সেই বিজনেসটা বন্ধ করিয়ে দেয়। এরপর থেকেই ডং জিয়াকে পছন্দ করতো না। সে বলে, আমি তোমার এই কাজে খুশি হয়েছি। তারপর সে একটা ম্যাপ খুলে ড্যাংকে বলতে থাকে, এই রাস্তা দিয়ে গেলে আপনার সময় বাঁচবে, এতে আপনার পরিশ্রম কম হবে। ড্যাং মানা করে দিত, কিন্তু যেহেতু আজকে তাকে খুশি করতে পেরেছে, তাই সে ইউফিনের দেখানো রাস্তা দিয়েই ট্রাক চালিয়ে যেতে থাকে। এর ফলে লিয়ের গাড়ি থেকে সে আলাদা হয়ে যায়। এর পরের দিন সকালবেলা দেখানো হয় ড্যাংয়ের ট্রাক একটা খাদের মধ্যে পড়ে গিয়েছে। আসলে সেই ম্যাপটা ভুল ছিল। লি আর জয় এসে দেখতে পায় ইউফিন ট্রাকটাকে হাইওয়েতে ওঠানোর চেষ্টা করছে। ওইদিকে ড্যাং রেগে একদম আগুন হয়েছিল। তখনই আবার ট্রাকের চাকাগুলো পাঞ্চার হয়ে গেলে তাদের দুজনের জামা কাপড় কাদামাটি দিয়ে নষ্ট হয়ে যায়। ড্যাং রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই গো নামের এক ছেলে তার দামি গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। এই গো হচ্ছে জয়ীদের প্রতিবেশী। ছোটবেলা থেকেই গো এবং জয় একসাথেই বড় হয়েছে, আর সে জয়ীকে অনেক পছন্দ করে। ড্যাং আর লিয়ের সাথে সে অনেক বেশি ভালো ব্যবহার করতে থাকে, যেন তার থেকে ভালো এবং ভদ্র ছেলে আর হতেই পারে না। তবে সে ইউফিনকে অনেক অপমান করে কথা বলে। তাকে সে দেখেও না দেখার ভান করছিল। সে ড্যাংকে বলে, একটু সামনেই আমার ফার্ম হাউস, সেখানেই আপনারা আজকের রাতটা থাকতে পারবেন। আমি আমার লোকজনকে বলে দিচ্ছি, তারা ট্রাকটা মেরামত করে পার্কিং এরিয়ায় রেখে আসবে। ড্যাং তার কথাবার্তায় একদম ইমপ্রেস হয়ে যায়, আর তার সাথেই ফার্ম হাউসে চলে আসে।
এরপর দেখানো হয় যে গো তার বিশাল ফার্মের কোথায় কি আছে তার ড্যাংকে দেখাচ্ছে। সে এই ফার্মে কৃষিকাজ থেকে শুরু করে সব ধরনের প্রাণীদের দেখাশোনা করে, মানে সে খুব ধনী একটা ছেলে। ড্যাং এগুলো শুনে তার প্রশংসা করে বলতে থাকে, তোমার বাবা নিশ্চয়ই অনেক প্রাউড ফিল করে তোমাকে নিয়ে, তোমার মতো ছেলে থাকলে আর কিছুই লাগবে না। গো আবার ড্যাংকে ইমপ্রেস করতে বলে, আপনি তো আমার বাবার মতোই, অর্থাৎ সে জয়কে বিয়ে করতে চাইছিল। কিন্তু লি তখন বলে ওঠে, অবশ্যই তুমি আমাদের ছেলের মতো, আর এই কারণে জয় তোমাকে ভাই বলে ডাকবে। গো এই কথাটা তেমন গুরুত্ব না দিয়ে তাদেরকে অফিস রুমে নিয়ে যায়। পুরো রুমটাই এন্টিক জিনিসপত্র দিয়ে ভরপুর ছিল, যা দেখে ড্যাং আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এদিকে গো নিজের গুণগান নিজেই গাইতে থাকে। জয় তার ছোটবেলায় একটা ড্রয়িং এঁকেছিল, সেটাও গো স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, কিন্তু এগুলোতে জয় আর লি একদমই মাথা ঘামায় না। এরপরেই গো এসে তাদেরকে বলে, আজ রাতে ডিনারের সময় অনেক নামি দামি মানুষ আসবে যারা কিনা ড্রিঙ্কস করে না, তাদেরকে আলাদা জায়গায় খেতে হবে। ইউফিন ড্রিঙ্কস করতো না, তাই তাকে আলাদা রুমে ডিনার করতে বলা হয়। ডিনারের সময় হয়ে গেলে ড্যাং গোয়ের সাথে ড্রিঙ্কস করছিল আর গেস্টদের সাথে কথাবার্তা বলছিল। অপরদিকে ইউফিন একাই টেবিলে বসে ড্রিঙ্কস করতে থাকে। এক পর্যায়ে সে অনেক বেশি ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। জয় আর লি এসে তাকে সামলানোর চেষ্টা করে। তখনই আবার গো ড্যাংকে নিয়ে স্টেজে উঠে পড়ে আর ড্যাং এর পছন্দের একটা গান গাইতে শুরু করে। এগুলো দেখে ইউফিনের অনেক কষ্ট হয়, আর ড্যাং তাকে রেখে গোয়ের সাথে আনন্দ করছিল, তাই সে চিৎকার চেঁচামেচি করতে করতে সেই পার্টি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তার নেশা কাটলে সবাই কন্ট্রোল রুমে চলে আসে। গো তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় ইউফিন সব ড্রিঙ্কসের বোতল নিয়ে প্রথমে ফার্মে ঢুকে, তারপর সব প্রাণীদের খাবারের সাথে ওই ড্রিঙ্কস মিশিয়ে দেয়। এছাড়াও সে মাতাল অবস্থায় ড্যাংকে অনেক কথা শুনিয়েছে। এগুলো দেখে ড্যাং অনেক বেশি রাগান্বিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন দুপুরবেলা পার্কিং এরিয়াতে তারা খাবার খেতে বসে। সেখানেই ইউফিন ড্যাংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি আসলে ড্রিঙ্কস করি না, এই কারণে সাইড ইফেক্ট হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। লি আর জয়ও ড্যাংকে বোঝাতে থাকে ইউফিন প্রথমবার মাতাল হয়ে যাওয়াতে এরকম কাণ্ড ঘটিয়েছে, তা না হলে এরকম হতো না। অনেক জোরাজুরি করার পর অবশেষে ড্যাংয়ের রাগ শান্ত হয়। এরপর তারা একসাথে লাঞ্চ করে। রাতের বেলা ইউফিন জয়কে প্লেট ধুতে সাহায্য করছিল, আর গল্প গুজব করার এক পর্যায়ে ইউফিন জানতে পারে ট্রাক ড্রাইভারদের অনেক সচেতন থাকতে হয়, কারণ পার্কিং এরিয়ায় অনেকগুলো ডাকাত দল ঘোরাফেরা করে। তারা ট্রাক থেকে পেট্রোল চুরি করে নিয়ে যায়, কিন্তু এক ধরনের টোকেন সিস্টেম চালু করা হয়েছে। ট্রাকে সেগুলো ঝুলিয়ে রাখলে ডাকাতরা ওই ট্রাক থেকে পেট্রোল বের করে না। অনেকটা চাঁদাবাজির মতো এই সিস্টেম। টোকেন না কিনলে কোনো নিরাপত্তা নেই ট্রাকের। এর পরের দিন সকালবেলা তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাতের বেলা থাকার জন্য একটা হোটেল বুক করে। ইউফিন ওয়াশরুমে গেলে ড্যাং সেই আইডি কার্ডটা দেখে ফেলে। এরপর যখন ইউফিন ঘরে আসে, ড্যাং জিজ্ঞেস করে, তুমি যে কোম্পানিতে চাকরি করো সেখানে কোন পদে আছো? ইউফিন বলে, ম্যানেজার হিসেবে আছি। ড্যাং বলে, আমি ফোন করেছিলাম সেখানে, কিন্তু কেউ কল রিসিভ করেনি। আগামীকাল আবারও কল করে তোমার ব্যাপারে তথ্য নিব। এই শুনে ইউফিন তার মোবাইল নিয়ে পার্কিং এরিয়াতে চলে আসে এবং ড্যাংয়ের ট্রাকে বসে টিয়ানকে ফোন দিয়ে বলে, আগামীকাল জুইয়ের বাবা রিসিপশনে ফোন দিবে, কিন্তু কলটা তুমি রিসিভ করে আমার সম্পর্কে ভালো কথা বলবে, তা না হলে এই সম্পর্কটা ভেঙে যাবে। টিয়ান তার ভালো বন্ধু হওয়াতে মিথ্যে বলতে রাজি হয়। এদিকে আমরা দেখি হাস্কি ভুল করে ট্রাকের এসি চালু করে ফেলেছে। ইউফিনও ভুল করে ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার খোলা রেখেই ট্রাক থেকে নেমে যায়, আর তখনই সে দেখতে পায় কয়েকজন ডাকাত অন্য একটা ট্রাকের নিচ থেকে পেট্রোল চুরি করছে। সেই ট্রাকগুলোতে টোকেন লাগানো ছিল না। ইউফিন তাদের দেখেও কিছু না বলেই সেখান থেকে চলে আসছিল, কারণ ড্যাং তাকে বলেছে এই ডাকাত দল খুবই ভয়ানক, তারা মানুষদের খুনও করে ফেলে। কিন্তু তখনই আবার ওই অক্সিজেন সিলিন্ডার বিক্রিয়া করে একটা ছোট্ট বিস্ফোরণ ঘটে। এর ফলে হোটেলের সবাই ঘুম থেকে উঠে যায়। বাধ্য হয়েই ডাকাতদের পালিয়ে যেতে হয়। তবে তারা যাওয়ার সময় ড্যাং এর ট্রাক থেকে টোকেন খুলে নিয়ে যায়। এদিকে ড্যাং এসে দেখে ট্রাকের সামনের গ্লাসটা অক্সিজেন সিলিন্ডারের কারণে ভেঙে গিয়েছে, তাই সে ইউফিনকে অনেক বকাঝকা করতে থাকে। তখনই অন্য ট্রাক ড্রাইভাররা এসে ইউফিনকে ধন্যবাদ জানায়, কারণ সেই বিস্ফোরণের আওয়াজ না পেলে তাদের পেট্রোল চুরি হয়ে যেত। অর্থাৎ ইউফিন নিজের ইচ্ছেতে না করলেও ড্রাইভারদের অনেক উপকার হয়েছে। তবে ড্যাং জানে সেই ডাকাতগুলো এর প্রতিশোধ নিতে আসবে, তাই পরদিন সে আরো একটা টোকেন কিনতে মার্কেটের দিকে যায়। তবে এর আগে তাকে ইউফিনের আসল পরিচয়টা ভেরিফাই করতে হবে। সে কোম্পানিতে ফোন করলে রিসিপশন থেকে টিয়ান কলটা রিসিভ করে, আর ড্যাং তাকে ইউফিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে টিয়ান বানিয়ে বানিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এগুলো শুনে ড্যাং অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং খুশি হয়ে ইউনকে ট্রিট দিতে নিয়ে আসে। অপরদিকে অফিসের ম্যানেজার টিয়ানের কথাবার্তা শুনে ফেলেছিল। ইউফিন যখন ড্যাং এর সাথে খাবার খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ম্যানেজার ড্যাং এর মোবাইলে ফোন করে। সে কথা বলতে বাহিরে চলে আসে। এদিকে টিয়ান মেসেজ করে ইউফিন
ইউফিনকে জানিয়ে দেয় ম্যানেজার ড্যাং এর সাথে ফোনে কথা বলছে। এই দেখে ইউফিন দৌড়ে বাহিরে আসে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ড্যাং তার সম্পর্কে সব সত্য জেনে ফেলেছে। তখনই আবার জয় ফোন করে পার্কিং এরিয়াতে আসতে বলে তাদেরকে। ড্যাং আর ইউফিন পার্কিং এরিয়ায় গিয়ে দেখে সেই ডাকাতগুলো তাদের ট্রাক এবং গাড়িতে আক্রমণ করেছিল। গাড়িগুলোর চাকা এবং পেট্রোল দুটোই চুরি করে নিয়ে গিয়েছে। এছাড়াও তাদের আরো বেশি মানসিক শাস্তি দিতে ড্যাং এর পোষা কুকুর হাস্কিকেও তুলে নিয়ে গিয়েছে। এসব দেখে ড্যাং এর ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সব রাগ গিয়ে পড়ে ইউনের উপর। সে বলে, তুমি প্রথম থেকেই আমাকে মিথ্যে বলছো। সামান্য কর্মচারী হয়ে ম্যানেজার হওয়ার নাটক করেছো। তুমি মিথ্যেবাদী আর অসৎ একটা ছেলে। তাই তুমি কোনো দিক থেকেই জয়ের জন্য পারফেক্ট না। দয়া করে আমার মেয়েকে ক্ষমা করো আর তুমি এখান থেকে চলে যাও। জয় শেষবারের মতো তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ড্যাং তাকেও ধমক দিয়ে থামিয়ে দেয়। ইউফিন শুধু চুপ করে সবকিছু শুনে যাচ্ছিল। তারপর সে মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা চায় আর জয়ের থেকে হাত ছাড়িয়ে চলে যেতে থাকে। জয় তার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে ড্যাং চিৎকার করে বলে ওঠে, তুমি যদি ইউফিনের সাথে চলে যাও তাহলে আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। এই শুনে জয় বাধ্য হয়ে থেমে যায়। এরপর দেখানো হয় ইউফিন অনেক বেশি মন খারাপ করে ট্রেন স্টেশনে চলে এসেছে। অপরদিকে অফিসের ম্যানেজার একটি মিটিং করছিল। টিয়ান তাকে বলে ইউফিন ছুটিতে আছে, সে আসতে পারবে না। কিন্তু ম্যানেজার কোনো কথা শুনে না। ইউফিনকে সে যে করেই হোক মিটিংয়ে দেখতে চায়। তাই সে ইউফিনকে ভিডিও কল দেয় আর সবার সামনেই তাকে বকাঝকা করতে থাকে। তাকে সে অকর্ম ছেলে বলে ডাকে। এই অপমানজনক কথা শুনে ইউফিনের মাথা গরম হয়ে যায়। এতদিন সে চুপ করে থাকলেও আজকে তার রাগ, ক্ষোভ এবং আবেগ প্রকাশ পায়। সে ম্যানেজারের কথার জবাব দিতে শুরু করে, যা শুনে বাকি সব কর্মচারীরা হাসতে থাকে। পাশাপাশি সবাই মোটিভেট হচ্ছিল, কারণ ইউফিন তার ম্যানেজার সম্পর্কে সব সত্য কথাগুলোই বলছিল, যেগুলো সাহস করে অন্য কেউ বলতে পারে না। যেমন সে সব সময় কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ক্রেডিট একাই নিয়ে নিত, কোনো কারণ ছাড়াই তাদের বেতন কেটে রাখত, কখনো তাদের সম্মান দিয়ে কথা বলেনি। এগুলো বলেই ইউনফি তার চাকরি থেকে রিজাইন নিয়ে নেয়। এদিকে ম্যানেজার লজ্জায় অফিস থেকে বের হয়ে যায়। ফলে টিয়ান সহ বাকি সব কর্মচারীরা আনন্দে নাচতে থাকে। ওইদিকে ট্রেন স্টেশনে অতিরিক্ত চিৎকার করায় ইউনফিকে স্টেশন থেকে বের করে দেওয়া হয়। তখনই সে একটা গাড়ির পেছনে হাস্কিকে দেখতে পায়। ওই ডাকাতগুলো তাদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। ইউফিন সেই ডাকাতগুলোকে ফলো করতে শুরু করে। অপরদিকে জয়ের হোটেলে একজন কুরিয়ার বয় সেই উপহারের বাক্সটি ডেলিভারি করতে আসে। জয় সেটা রিসিভ করে এবং খুলে দেখতে পায় ইউফিন তার নিজের হাতে একটা সুন্দর খেলনা তৈরি করেছে। সেখানে একটা কার্টুন ভিডিও প্লে হচ্ছিল আর সেই ভিডিওতে ইউফিন তাদের ভালোবাসার গল্পটা খুব কিউট ভাবে ফুটিয়ে তুলেছিল। জয় সেই ভিডিওটা দেখে খুবই ইমোশনাল হয়ে যায় এবং ইউফিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার স্মৃতিতে ভাসতে থাকে। তার সাথে প্রথম দেখা হওয়া, তাদের দুজনের প্রথম কিস, এগুলো সে মনে করতে থাকে। তখনই সেখানে ডং চলে আসে আর জয়ের হাত থেকে খেলনাটা ছিনিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জয় সাথে সাথে সেই ভাঙা খেলনাটা কুড়িয়ে তার হাতে নিয়ে নেয়। এরপরেই সে হোটেল থেকে বের হয়ে যেতে থাকে। ড্যাং তাকে থামানোর চেষ্টা করলে জয় তার ট্যাটু দেখিয়ে বলে, আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে সম্মান করি, তোমাকে কষ্ট দিতে চাই না, তাই চুপ করে থাকতাম, কিন্তু আমারও কিছু ফিলিংস রয়েছে। এই বলে সে বেরিয়ে যায়। ওইদিকে ইউফিন সেই ডাকাতগুলোর গোপন আস্তানায় চলে আসে। একটা পুরনো কেমিক্যাল ফ্যাক্টরিতে বসে তারা প্ল্যান করত। ইউফিন প্রথম হাস্কিকে উদ্ধার করে। এরপর ডাকাতরা প্ল্যান করার সময় মোবাইলে ভিডিও করে ফেলে, কিন্তু সেখান থেকে চলে আসার সময় ডাকাতরা তাকে দেখে ফেলে আর এরপরেই শুরু হয় তাকে ধাওয়া করা। ইউফিন কোনো রকমে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এদিকে ড্যাং এসে লিকে বলছিল, সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু জয়কে পেলাম না। লি তাকে জানায় জয় একটু আগে মেসেজ করেছিল, সে তাদেরকে চিন্তা করতে মানা করেছে, পাশের একটা হোটেলেই সে থাকবে আজ রাতে। এরপর সে ডংয়ের পাশে বসে কথা বলতে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করে। তবে ড্যাং বলে, আমি তো জয়ের ভালোর জন্যই এসব করেছি। লি তাকে উত্তর দেয়, জয় এখন বড় হয়েছে, ভালো মন্দ বোঝার মতো সেন্স তার আছে, তাই জয়ের জীবনে বাধা দেওয়াটা ঠিক হয়নি। এসব নিয়ে কথা হচ্ছিল, তখনই ইউফিনের কল আসে আর তারা জানতে পারে ইউফিন হাস্কিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু ওই ডাকাতগুলো তার পিছু নিয়েছে, তাকে মেরে ফেলবে। এই শুনে ড্যাং তার লোকেশন জানতে চায়। ইউফিন বলে, আমি কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আছি, এর পাশেই একটা ট্রেন স্টেশন আছে। ড্যাং সেই লোকেশনটা চিনতে পারে। সে লিকে বলে, তুমি জয়ের কাছে যাও, আমি ইউফিনকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু তার গাড়িগুলো তো নষ্ট হয়ে আছে, সে কি করে যাবে? তখনই গো নামের সেই ছেলেটা তার দামি গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। সে আবারও ইমপ্রেস করতে এসেছিল, কিন্তু ড্যাং তার গাড়িতে উঠে পড়ে আর বলে, ইউফিন বিপদে আছে, আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি। কিন্তু গো তাকে বলে, দয়া করে গাড়িটার খেয়াল রাখবেন, এটা নষ্ট হয়ে গেলে আমাকে কথা শুনতে হবে। এটা শুনতেই ড্যাং বুঝতে পারে এই গাড়ির মালিক আসলে গো নয়,
নয়, সেই ফার্ম হাউসটাও তার ছিল না। সে শুধু নাটক করেছে তাকে ইমপ্রেস করতে। ড্যাং এরপর গাড়িটা নিয়ে রওনা হয়ে যায়। অপরদিকে ডাকাত দলের লোকজন ইউনফিকে ঘিরে ফেলেছে। তারা মোবাইলটা নিতে চাইছিল যাতে ওই ভিডিওটা ডিলিট করতে পারে, কিন্তু ইউফিন সেটা কোনোভাবেই তাদের হাতে দিবে না। সে এই প্রমাণ থানায় জমা দিবে। ডাকাতগুলো রাগান্বিত হয়ে ইউফিনকে মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তেই ড্যাং সেখানে হাজির হয় এবং সবাইকে মারধর করে আহত করে ফেলে। তারপর ইউফিন দৌড়ে তার গাড়িতে উঠে পড়ে আর সেই ডাকাতদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়, কিন্তু সেই ডাকাতগুলো গাড়ি নিয়ে তাদের ফলো করছিল। এদিকে ড্যাং ইউফিনকে জিজ্ঞেস করে এই ডাকাতগুলো এত মরিয়া হয়ে তাকে মারতে চাইছে কেন। ইউফিন তাকে জানায় সে একটা ভিডিও করেছে, ডাকাত দল সেই প্রমাণটা নষ্ট করতে চাইছে। এই শুনেই ড্যাং আবারও রেগে যায় আর বলে তোমাকেই কি এসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে? এর পরিমাণ কি হবে জানো? সে ইউফিনকে ওই মোবাইলটা ডাকাতদের হাতে তুলে দিতে বলে, কিন্তু ইউফিন বলে ওঠে আপনি তো সাহসী ছিলেন, হঠাৎ এরকম বলছেন কেন? কি হয়েছে আপনার সাথে? তারপর ড্যাং তার অতীতের সেই ঘটনা বলতে থাকে। আসলে ছোটবেলায় জয় তার ট্রাকে এসে খেলাধুলা করত। সে তার মেয়েকে সবকিছুর থেকে বেশি ভালোবাসত। ট্রাকে উঠলে তার কোনো ক্ষতি হতে পারে এই ভেবে সে জয়কে ট্রাকে আসতে দিত না, কিন্তু সেদিন জয় অনেক জেদ করেছিল তার সঙ্গে থাকার জন্য। আর ওই রাতেই ডাকাতের দল ড্যাংয়ের ট্রাক থেকে পেট্রোল চুরি করতে আসে আর জয় তাদেরকে দেখে ফেলে। এরপর থেকেই জয়কে পাওয়া যাচ্ছিল না। ড্যাং তারপর সেই ডাকাতদের আস্তানায় এসে তাদের কাছে জয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু সেই ডাকাতগুলো এত বেশি শক্তিশালী ছিল যে তারা একসঙ্গে মিলে ড্যাংকে অনেক বেশি মারধর করে। সেই মার খাওয়ার পরেই তার পিঠে ওই আঘাতের চিহ্নটা হয়েছিল। ড্যাং তারপর আহত অবস্থাতেই পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেইন করে। পুলিশরা জয়কে খুঁজে বের করতে সক্ষম হয়। আসলে জয় ওই ডাকাতগুলোর পেছনে গিয়েছিল ঠিকই, কিন্তু এরপরেই সে রাস্তা হারিয়ে ফেলেছিল। এটা শুনে ড্যাং অনেক বেশি রাগান্বিত হয় আর তাকে মারধর করে বলতে থাকে তোমাকে বলেছিলাম আমার সাথে আসতে না, কেন জেদ করেছিলে? জয় তখন উত্তর দেয় আজকে তোমার জন্মদিন, তাই তোমাকে একটা উপহার দিতে গিয়েছিলাম। এরপরেই সে তার নিজ হাতে বানানো একটা পুতুল উপহার দেয় তার বাবাকে। আর সেদিন থেকেই ড্যাং একটু সাবধানে চলাফেরা করে। সে অন্যায় দেখলেও এখন আর তেমন প্রতিবাদ করে না। সব সময় একটা ভয় কাজ করে তার ভেতরে। এগুলো শুনে ইউফিনও তার হাতের একটা আঘাতের চিহ্ন দেখিয়ে বলে আমিও অনেক কিছু শিখেছি ছোটবেলা থেকে। কেউ একজন আমাকে বলেছিল অন্যায় তো অন্যায় হয়, এর প্রতিবাদ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সে আরো বলে আমি আসলে জয়কে ছাড়া বাঁচতে পারবো না। আপনি যেমন জয়কে হারিয়ে ফেললে দিশেহারা হয়ে যান, আমিও জয়কে হারিয়ে ফেলার ভয়ে অনেক মিথ্যে কথা বলে ফেলেছি আপনাকে, কিন্তু আমার উদ্দেশ্য সব সময় সৎ ছিল। এগুলো শুনে ড্যাং কিছুটা ইমোশনাল হয়ে পড়ে আর ইউফিনের কথা অনুযায়ী ওই ডাকাতগুলোকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার সহকর্মী আর ট্রাক ড্রাইভারদের ভয়েস মেসেজ পাঠায়। সেখানে বলে আমাদের এখন প্রতিবাদ করার সময় হয়ে গিয়েছে, আমরা আর থেমে থাকবো না। আমাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে পেট্রোল কিনি, সেগুলো ওই ডাকাত দল চুরি করে নেয়। আজকেই আমরা তাদের পুলিশের হাতে তুলে দিব। তার এই মেসেজ পেয়ে সব ট্রাক ড্রাইভাররা সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে ড্যাং সেই ডাকাতগুলোকে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতেই তার পেছনে ঘোরাতে থাকে। এভাবেই অনেক দৌড়ঝাঁপ করার পর ট্রাক ড্রাইভাররা কেমিক্যাল ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছে যায়। এরপরেই ইউফিন তার কাজ শুরু করে। সে ম্যাপ দেখে দেখে ট্রাক ড্রাইভারদের নির্দেশনা দিচ্ছিল। এর ফলে অল্প সময়ের মধ্যেই সেই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় আর ডাকাতগুলো ভেতরে আটকা পড়তে থাকে। শুধু একটাই রাস্তা খোলা ছিল। তখনই লি ফোনে কথা বলতে শুরু করে। সেও একটা ট্রাক নিয়ে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে আসে এবং শেষ রাস্তাটাও বন্ধ করে ফেলে। দুজন নতুন ডাকাত গাড়ি থেকে নেমে তাদেরকে ধমকাতে শুরু করে। ওইদিকে ইউফিন খুবই ঘাবড়ে যায়, কারণ দুজন মেয়ে মানুষ কিভাবে এদের সাথে লড়াই করবে। কিন্তু ড্যাং বলে তুমি চিন্তা করো না, জয় ছোটবেলা থেকেই রেসলিং প্র্যাকটিস করে আর লি তো মারপিটের গুরু, তারা ঠিকই সামলে নিবে। ওদিকে দেখানো হয় সত্যি জয় আর লি সেই ডাকাতদেরকে মেরে একদম রক্তাক্ত করে ফেলেছে। তারপরেই সেখানে পুলিশ চলে আসে আর সব কয়টা ডাকাতকে ধরে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর দেখানো হয় ইউফিন গাড়ি ড্রাইভ করে হোটেলের দিকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ডাকাত দলের লিডার একটি গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে আর ইউফিনকে হুমকি দিয়ে বলতে থাকে মোবাইল ফোনটা দিয়ে দাও, না হলে এর পরিণাম ভয়াবহ হবে। ড্যাং ইউফিনের দিকে তাকিয়ে বলে এখন তোমার সিদ্ধান্ত, কি করবে সেটা তুমি নিজেই ঠিক করো। ইউফিন গাড়িটাকে ফুল স্পিডে ওই লিডারের গাড়ির দিকে চালাতে শুরু করে, যা দেখে সে ভয়ে তার গাড়িটা পেছন দিকে নিতে থাকে। এতদিন সে খরগোশের মতো ভয়ে ভয়ে তার জীবন কাটিয়েছে। ছোট থেকে এই পর্যন্ত সবাই তাকে শুধু কথা শুনিয়েছে, কিন্তু আর নয়, সব অন্যায়ের প্রতিবাদ করে আজ সে খরগোশ থেকে সিংহে পরিণত হবে। দেখানো হয় সে কৌশলে গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে, কিন্তু তাদের তেমন কোনো ক্ষতি হয় না। এরপরেই পুলিশ এসে ওই গ্যাং লিডারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে গো তার মোবাইলে দেখতে পায়
পায় তার দামি গাড়িটার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। এই দেখে বেচারার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে ড্যাং প্রশংসা করে ইউফিনকে বলতে থাকে, তুমি খুব ভালো ড্রাইভ করতে পারো, কৌশলে অ্যাক্সিডেন্ট করিয়ে ওই ডাকাতকে উচিত শিক্ষা দিয়েছো। ইউফিন বলে, আমি একটা গেম তৈরি করেছিলাম এই কনসেপ্টে, সেটাই বাস্তবে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা দেখি শত বাধা বিপত্তি পেরিয়ে জয়ীরা অবশেষে তাদের গ্রামের বাড়িতে আসতে পেরেছে। এরপর জয়ের দাদুর জন্মদিন খুবই ধুমধাম করে পালন করা হয়। ইউনফিও এখন তাদের ফ্যামিলির একজন সদস্য। ড্যাং তাকে জয়ের হাজবেন্ড হিসেবে গ্রহণ করে নিয়েছে। সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নেয়, আর সেই ছবিটা ইউনফি তার নতুন অফিসের দেয়ালে লাগিয়ে রাখে। সে টিয়ানের সাথে পার্টনারশিপে একটা গেমিং কোম্পানি খুলেছে। যদিও সেই বিল্ডিংটা খুবই পুরনো ছিল, কিন্তু তার পূর্ণ বিশ্বাস আছে সৎ পথে বিজনেস করে খুব দ্রুত এই কোম্পানিটা সাকসেসফুল হয়ে যাবে। এরপরেই জয়ী আর ইউফিনের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। ড্যাং স্পিচ দিতে স্টেজে উঠলে জয়ীর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে, আর এর ফলে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর সে বক্তব্যটা না দেখেই মন থেকে কিছু কথা বলে ইউফিনকে। সে বলে, ভবিষ্যতে যদি কখনো জয়ীকে তোমার ভালো না লাগে বা যদি তুমি বিরক্ত হয়ে যাও, তাহলে দয়া করে জয়ীর উপরে হাত তুলো না, তাকে কখনো কষ্ট দিও না। এই বলে সে জয়ীর হাতটা ইউফিনের হাতে তুলে দেয় এবং খুশিতে তার চোখ ভিজে যায়। লি তাকে জিজ্ঞেস করে, ছোটদের মতো কান্না করছো কেন? ড্যাং বলে, কোথায় কান্না করলাম, হয়তো চোখে কিছু ঢুকেছে। আসলে সব বাবারাই এমন হয়, বাহির থেকে কঠোর কিন্তু ভেতর থেকে একদম ছোট্ট বাচ্চাদের মতো। এরপর ইউফিন তার নতুন কোম্পানি সম্পর্কে তাকে জানায়। ড্যাং বলে, এই কোম্পানি থেকে কি প্রফিট হবে? ইউফিন আত্মবিশ্বাস নিয়ে বলে, অবশ্যই হবে। আমি সব সময় সঠিক পথে চলতে পছন্দ করি, আর সঠিক পথেই সাকসেস পাওয়া যায়। এই কথাটা সে ছোটবেলায় একজনের কাছে শুনেছিল, কিন্তু তার সেই লোকটার কথা মনে নেই। একদম শেষের দিকে দেখানো হয় ইউফিন ছোটবেলায় মার খাওয়ার পর হাত থেকে যেদিন রক্ত গড়িয়ে পড়ছিল, সেদিন একটা লোক তাকে সাহায্য করতে এসেছিল। তার হাতে ওই লোকটা ব্যান্ডেজ করে দিয়েছিল, আর সেই লোকটা আর কেউ নয়, বরং ড্যাং নিজেই ছিল। আর ইউফিনকে ড্যাংই বলেছিল, অন্যায় তো অন্যায় হয়, তুমি সঠিক কাজ করেছো প্রতিবাদ করে। সঠিক পথে চললে সাকসেস একদিন আসবেই। সেদিনই প্রথমবার ইউফিন ট্রাকের পেছনে জয়ীকে বসে থাকতে দেখেছিল, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আর এখানেই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে।